ইন্টারপোলের হাতে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে ছেড়ে দিয়েছে দুবাই পুলিশ। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপে দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ছেড়ে দিতে বাধ্য হন দুবাই প্রশাসন। বিশাল বড় ব্রেকিং নিউজ, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো সাবেক দেশপ্রেমিক পুলিশ প্রধান মিস্টার বেনজির আহমেদকে। আওয়ামী লীগ বিএনপির মতো বড় ফোর্স গুলো কেউ যদি বলে শেষ হয়ে গেছে, চলে গেছে, নাই হয়ে গেছে, খুব ভুল, খুব ভুল। আপনি তাদেরকে যত চাপে রাখবেন তারা তত শক্তিশালী হয়ে ফেরত আসবে। অপেক্ষা করুন, পালাবার পথ পাওয়া যাবে না। আরে আহম্মকেরা, হাজার বছরের যে পরাধীন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুজিব স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা আজ আমার কথা। প্রিয় দর্শক, মিছিলটি আশা করি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখেছেন, সেখানের স্লোগানগুলো শুনেছেন। যখন মিছিলটি আসতেছে পুলিশের গাড়ি, মিছিলের লোক সংখ্যা দেখেই ওই পুলিশ সদস্য কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়েছিল। তিনি যেভাবে তাড়াহুড়ো করে সেই পুলিশের তাদের গাড়িতে উঠলেন, সে ওটা দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাবার্তা হয়েছে যে মিছিলটা আসতেছে, কিন্তু এত লোক সংখ্যা, হাজার হাজার লোক সংখ্যা। তখন হয়তো বা তাদেরকে বলছে তোমরা ওখান থেকে দ্রুত সরে আসো। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বেনজির আহমেদকে কিন্তু গ্রেফতার করেছিল দুবাই পুলিশ। তার একই বন্ধুর বিশ্বাসঘাতকতার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমরা সবাই জানি সে গ্রেফতার হয়েছে এবং সে ছাড়াও পেয়েছে, কিন্তু এর পেছনের রহস্য আমরা কেউ জানি না। আসলে শেখ হাসিনার এক ফোন কলের মাধ্যমেই বেনজির আহমেদকে ছেড়ে দিতে বাধ্য হয় দুবাই পুলিশ। এমনই সূত্র উঠে এসেছে একটি বিশ্বস্ত গণমাধ্যম থেকে। আবার এদিকে কালকে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জে ইতিহাস ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি মিছিল। যে মিছিলে হাজার হাজার মানুষ যখন মিছিল করতে করতে এগিয়ে আসছিল, তখন গোপালগঞ্জে থাকা থানার পুলিশরা ভয়ে পালিয়ে যাচ্ছিল ভ্যান নিয়ে। হ্যাঁ দর্শক, এমনই দৃশ্য দেখা গিয়েছে কালকে। তাহলে কি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রভাব ধীরে ধীরে বিস্তার পাচ্ছে শেখ হাসিনার ফেরার খবর যখন তুমুল আলোচনায়? কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওটি দেখে আসি। সেখানের স্লোগানগুলো শুনেছেন, কিন্তু মিছিলের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটাও আপনারা খেয়াল করেছেন বলে আমি আশাবাদী। যখন মিছিলটি আসতেছে পুলিশের গাড়ি, মিছিলের লোক সংখ্যা দেখেই ওই পুলিশ সদস্য কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়েছিল। তিনি যেভাবে তাড়াহুড়ো করে সেই পুলিশের তাদের গাড়িতে উঠলেন, সে ওটা দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তিনি রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। মিছিলের লোক সংখ্যা দেখে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাবার্তা হয়েছে যে মিছিলটা আসতেছে, কিন্তু এত লোক সংখ্যা, হাজার হাজার লোক সংখ্যা। তখন হয়তো বা তাদেরকে বলছে তোমরা ওখান থেকে দ্রুত সরে আসো। পরে মিছিলের এক সাইড দিয়ে তারা গাড়ি নিয়ে কিন্তু চলে গেলেন। এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখলাম, দেশবাসী দেখলো। এই মিছিলটা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিনটা সংগঠন, যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সিলেট জেলা একটা বিক্ষোভ মিছিল। দাবি ওইটাই, আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দী ও মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দাবি ওইটাই। মানে এই দিয়ে দুইটা ঘটনা ঘটলো, 2 দিন।
এটা হচ্ছে সিলেটে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নোয়াখালীতে, যে পুলিশ সরে গেছে। আর ওটা আমরা শুনেছি, পত্রিকাতে পড়েছি, কিন্তু সিলেটের এটা আমরা ভিডিও ফুটেজে দেখলাম। এখন এই মিছিলের সাথে আমি ওই ডারবি নাসিরের নাম কেন জড়িয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই এটার একটা তাৎপর্য আছে। কেন জড়িয়ে দিলাম সেটা আপনাদেরকে বলি। তাদের প্রকৃতপক্ষে কলিজা সুখী হয়ে আসতেছে, তারা আবার সে পুরনো ভয় দেখিয়ে সবাইকে একত্রিত করে রাজপথে নামার একটা প্ল্যান প্রোগ্রাম হয়তো করতেছে, কিন্তু জানি না কতটুকু সফল তারা হবেন। তবে আপনাদেরকে বলে দিই, যেমন ধরুন লন্ডনে তাদের নেতা গেছেন, সেখানে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লন্ডন শাখার যে নেতাকর্মীরা আছে, তারা যেভাবে ডিম থেরাপি, দৌড়ানি, কেলানি দিচ্ছেন, সেটার পরিপ্রেক্ষিতে এই নাসিরুদ্দিন পাটোয়ারি তার যে একটা ফেসবুক পেজ অলে যে একটা পোস্ট দিয়েছেন, সেই লেখাগুলো পড়ার পরে আমার কাছে ওই যেটা আপনাদেরকে বললাম যে কলিজা শুকিয়ে ওঠা একটা বিষয় আছে না, যে গলা সব কিছু শুকিয়ে ওঠা, একদম এরকম চাপা কান্না, এরকম একটা বিষয়। আমি আপনাদেরকে লেখাগুলো পড়ে শোনাই, যদিও আমি আমার মতো করে বলতে পারি, তারপর আমি আপনাদের পড়ে শোনাই, আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে আদৌ তিনি কী বলেছেন এবং আমার যে ধারণাটা সেটা কতটুকু যৌক্তিক। তিনি লিখেছেন, লন্ডনে হাসনাত আবদুল্লাহর উপর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের, তিনি সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছেন, হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি জানাইতে পারেন তার দলের নেতাকর্মীদের উপর এরকম ডিম বৃষ্টি হয়েছে, প্রতিবাদ জানাবেন, নিন্দা জানাবেন। কিন্তু তারপরে তিনি যেটা লিখছেন, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় কোনো ব্যক্তির উপর ফ্যাসিস্টদের আক্রমণ শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, এটি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের উপর আক্রমণ। মানে ওই যে ন্যাটোর মতো, যে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তার মধ্যে একটা রাষ্ট্রের উপর যদি আঘাত আসে, তাহলে বুঝতে হবে যে ন্যাটোভুক্ত সকল রাষ্ট্রের উপর আঘাত হয়েছে, এরকম একটা চুক্তি। এখন এই নাসির সাহেব তিনি বলতেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে যাদের একজনের উপর আঘাত, মানে হাসনাতের উপর আঘাত, ডিম বৃষ্টি মানে সকলের উপর ডিম বৃষ্টি, তাহলে জুলাই আগস্ট আন্দোলনে যে এত মানুষ, সাধারণ মানুষ রাজপথে নেমেছিল, তাদের উপরে কি, তারা কি এটা মনে করতেছেন নাকি? দেখেন আমি আসতেছি। তারপর তিনি বলছেন, গণতন্ত্র, ন্যায় বিচার ও ফ্যাসিবাদ বিরোধী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন যে তাদের যে একটা গ্রুপ ছিল, একটা কম ছিল, যেটাকে বলা হয় ফ্যাসিবাদ বিরোধী চেতনায় বিশ্বাসী যে একটা শক্তি ছিল, সেই শক্তির মধ্যে বিভিন্নভাবে শিরা উপশিরা, শাখা প্রশাখায় ব্যাপক ধরনের ফাটল ধরেছে। এটা প্রমাণ কিন্তু তিনি নিজে দিলেন। আমি আবার একটু লাইনটা পড়ে শোনাই। গণতন্ত্র, ন্যায় বিচার ও ফ্যাসিবাদ বিরোধী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও, তার মানে মত পথের ভিন্নতা আছে, সেটা স্পষ্ট হয়েছে, প্রকাশ্য হয়েছে, এই ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। একা পারতেছে না, একা ছাত্রলীগ যুবলীগকে তারা আর মানে প্রতিহত বা প্রতিরোধ করতে পারতেছে না। শেষে তিনি লিখছেন, ফ্যাসিবাদী আবার সন্ত্রাস শব্দটা উল্লেখ করছেন, বিরুদ্ধে আমাদের অর্থাৎ তাদের সম্মিলিত প্রতিরোধী হতে পারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। স্পষ্ট বার্তা এখানে, স্পষ্টতার সাথে তিনি স্বীকার করলেন যে তাদের একক পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের বিষয়ে তারা একত্রিত হবে, হতেই পারে, এটা নিয়ে যে দুশ্চিন্তা করা, এটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু নাই। কারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা অলরেডি খুব ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং তারা বিশ্বাস করেছেন যে, এবং বাস্তবতা যে অতীতে বর্তমান সময়ে আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, অতীতে তারা একত্রিত ছিলেন। তারা একত্রিত থেকেই একটা দলের সাথে লড়াই সংগ্রাম করে পারেন নাই, একটা মেট্রিকুলাস ডিজাইন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করছে, এখন তো একত্রিত। এটা দেশের মানুষ জানে, এটা আপনি যদি সাধারণ খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা, তিনিও বলবেন যে হ্যাঁ এটা সত্য কথা। কিন্তু এখানে প্রশ্ন হলো যে তিনি যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন লন্ডনের ঘটনায়, সেই ঘটনায় হাসনাতের উপর ডিম নিক্ষেপ হয়েছে, ডিম বৃষ্টি হয়েছে, তার মানে নিজেদের উপর ডিম বৃষ্টি হলে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। আর আপনি ভাবুন তো, এই বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে কাদের লোকদের মারা হয়েছে, কাদের লোকদের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট হয়েছে, ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে, বেদখল করা হয়েছে, পুকুরে মাছ মেরে নেওয়া হয়েছে, গোয়ালঘরের গরু খুলে নেওয়া হয়েছে, রাস্তাঘাটেও অত্যাচার নির্যাতন করা হয়েছে। কাদের, কোন অংশকে? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মুক্তিযুদ্ধ। সেটা তো আমরা ডক্টর ইউনূসের আমলে দেখেছি যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে ধারণ করার সেরকম কোনো শক্তি দেখাই পাইনি আমরা তখনকার সময়। তার মানে হলো যে প্রতিপক্ষের উপর যখন মপ করবেন, আপনারা মপ করে আপনারা আইন বহির্ভূত কাজ করবেন, জীবন কেড়ে নেবেন, তখন সেটা মপ, সেটা ঠিক আছে। আর যখন আপনাদের ডিম বৃষ্টি হবে, সেইটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। এই যে দ্বিচারিতা, এই যে আপনার কি বলে যে নিজের আচরণের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এটা তো দেশের মানুষ খুব ভালোভাবে বুঝতেছেন। এখন আপনি মিলান সিলেটে আওয়ামী লীগ না, সিলেটের লীগের মিছিলের লোক সংখ্যা দেখে, আমি পালালো শব্দটা যদিও থাম্বনেইলে ব্যবহার করছি, কিন্তু বলা উচিত হবে না, কারণ ওই পুলিশ সদস্যরা হচ্ছেন
হুকুমের গোলাম। তারা হুকুম পেয়েছেন, হয়তো বা তাদের কাছে সেরকম কোনো ইয়া ছিল, সেরকম কোনো কি বলে যে রিপোর্ট ছিল যেখানে মিছিল হতে পারে, সেই রিপোর্ট অনুযায়ী আসছে। হয়তো তাদের আশা ছিল যে হয়তো 10, 15, 20, 100, 150 হতে পারে, কিন্তু সেখানে এসে যখন দেখছে যে হাজার হাজার লোক, তখন তারা সরে যেতে বাধ্য। এটা বাস্তবতা। তারা কেন জীবনের ঝুঁকি নেবে? তাদের প্রাণ গেলে কি বিচার পান? তারা বিচার পান না। একদিকে লীগের মিছিলের লোক সংখ্যা দেখে সরে যাচ্ছে পুলিশ, অপরদিকে তাদের উপর ডিম বৃষ্টি, কেলানি, দৌড়ানি দেখে একেবারে কি বলে যে ভেতরে সবকিছু সুখে ওঠার উপক্রম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপে দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ছেড়ে দিতে বাধ্য হন দুবাই প্রশাসন। বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার অন্যতম নায়ক ছিলেন এই বেনজির আহমেদ। সম্প্রতি তাকে গ্রেফতার করেন দুবাই পুলিশ। আর এই খবরে বর্তমান ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সহ বাংলাদেশের একটা অংশ ব্যাপক খুশি হয় ও ক্রেডিট নিতে শুরু করে। কিন্তু সেই খুশি বেশি সময় স্থায়িত্ব হয়নি, কারণ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার একটি ফোনেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ছেড়ে দিতে বাধ্য হন সেখানকার প্রশাসন। এই ঘটনায় বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন, বঙ্গবন্ধুর মেয়ে মানেই এক অসীম সাহসী নেতৃত্বের নাম। বিশাল বড় ব্রেকিং নিউজ, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো সাবেক দেশপ্রেমিক পুলিশ প্রধান মিস্টার বেনজির আহমেদকে। এইবার সারা দিন ধইরা কিছু অসঙ্গতি বিষয় তাকে স্যার সম্বোধন করে অফিসে নিয়ে প্রশ্ন করার জন্য, সেই বিষয়ে জানার জন্য নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের যে সকল মিডিয়া এবং যে সকল সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, এমনকি কথিত স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং সিলন সালাউদ্দিন সংসদে দাঁড়াইয়া এবং সাদা শকুন জামাতি আমির শফিক সহ যারা এই বিষয়টাকে গ্রেপ্তার করেছে, তাকে দ্রুত নিয়ে আসুন, তার বিচার করবো, এই নিয়ে যারা ফাল পাচ্ছিল তারা কুইটা একেবারে মুইটা প্যাটে ঢক করে খালি করে দিয়ে হইয়া বড়। বেনজির আহমেদ সাহেব এই মুহূর্তে খোলা আকাশের নিচে চিকেন খাইতেছেন এবং পুলডিস খেতে, তিনি বলতেছেন খাওয়া দাওয়া শেষ হোক, তারপর এই বিষয় বিস্তারিত বলবো। মিস্টার বেনজির আহমেদ সাহেব যে এই দেশের জন্য কত বড় একটা সম্পদ এবং গত 17 বছর ধইরা এই দেশের সাধারণ মানুষকে যে কিভাবে নিরাপত্তা দিয়েছে, এখন দেশের সাধারণ জনগণ সেটা হারে হারে টের পাইছেন। তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, ডিএমপির কমিশনার ছিলেন এবং শেষ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন, এই গত 17টা বছর ধইরা এই দেশের সাধারণ মানুষকে প্রত্যেকটা খাত থেকেই তিনি সাধারণ মানুষকে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। দেশের উগ্রবাদী, জঙ্গি এবং সন্ত্রাসীদের জন্য এক ভয়াবহ আতঙ্কের নামই হচ্ছে মিস্টার বেনজির। তিনি আসতেছেন, খুব শীঘ্রই আসতেছেন। আরামের ঘুম আর একটা পড়তে থাক, আর একটু পর, একটু ঘুমটা কর, তোদের ঘুম হারামের জন্য মিস্টার বেনজির আসতেছে। বীরের বেশে অপেক্ষা কর একটু। মাথায় রাখবেন, ইন্টারপোলের মাধ্যমে কোন দেশপ্রেমিক পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধানকে যদি গ্রেপ্তারি করা যাইতো, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় একজন কুখ্যাত সন্ত্রাসী, একজন খুনি, হত্যাকারী, এই যে বঙ্গবন্ধু হত্যাকারী এবং এই যে তারেক পুত্র, এই যে জিয়া পুত্র তারেক, ওকে অনেক আগেই বাংলাদেশে নিয়ে আসা যাইতো, অনেক আগেই ওকে সসম্মানে ঝুলাইয়া লটকাই দেওয়া যাইতো। তাহলে যেখানে কুখ্যাত সন্ত্রাসী এবং খুনিদের ইন্টারপোলের মাধ্যমে অন্য দেশ থেকে আনাটা কত আইনি জটিলতা, সেখানে বাংলাদেশের সন্ত্রাসী এবং জঙ্গিদের জন্য আতঙ্ক এবং দীর্ঘদিন পর্যন্ত প্রশাসনের যে স্থানেই ছিলেন সেই স্থান থেকে সর্বাত্মকভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং জঙ্গি, সন্ত্রাসী এবং খুনিদের একটা আতঙ্কের মধ্যে রেখেছে, সেই ব্যক্তি থেকে এত সহজেই মিথ্যা ছলাকলা উদ্ভট মামলায় নিয়ে আসবে, এত সহজ? তবে দেশের এই সমস্ত যে বালবেলা মার্কা যে সমস্ত নিউজগুলো আছে, বালের স্টার নাকি এইদের নিউজ উঠাট পাইলে বিশ্বাস করে যায় না। এরা সবচাইতে বেশি গুজব ছড়ায়, বিভ্রান্ত ছড়াচ্ছে। এরা সরকার কর্তৃক পরিচালিত, দেশের অধিকাংশ মিডিয়াগুলো সরকারের দখলে, সুতরাং ওরা কোনো নিউজ তার সত্যতা যাচাই করে না। মনে রাখবেন, দেশের প্রথম শ্রেণী কোনো নিউজগুলো কোনো একটা তথ্য পাইলে একবার, দুইবার না 10 বারের অধিক হলে সেই বিষয় ভেরিফাই করে, সত্যতা নিশ্চিত করে। যতগুলো নিউজ দেখছি সারাদিন, প্রত্যেকটা নিউজগুলো দেখছি দুবাই একটি সংশ্লিষ্ট থেকে জানা গেছে। কোন সংশ্লিষ্ট থেকে জানা গেছে এর কোনো নাম কিন্তু ওই সমস্ত নিউজগুলোর মধ্যে বিস্তারিত তথ্য ছিল না। ওরা ওদের ফরমাইশে নিউজ সবসময় করে এবং এইগুলো করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ছড়ায়। দুবাই পুলিশ তাকে কেন নিয়ে গেছিল, কি বিষয় তাকে জিজ্ঞাসা করেছে, সেই বিষয়গুলো আপনারা পরবর্তী সময় জানতে পারবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু এতটুকুই বলতে পারি, তিনি খুব ভালো আছেন। একটা সিম্পল একটা বিষয় সন্দেহ পোষণ হয়েছিল, সেই বিষয় তাকে নিয়ে, সেই বিষয়গুলো জানা শেষে তাকে আবার সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি একটু রিফ্রেশ মুডে আছেন, এই বিষয়ে বিস্তারিত তিনি জানিয়ে দেবেন। ভালো থাকুন, অপেক্ষা করুন, পালাবার পথ পাওয়া যাবে না। আরে আহম্মকেরা, হাজার বছরের যে পরাধীন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুজিব স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা আজ আমার কোথায়? আমার স্বাধীনতা কোথায়? আওয়ামী লীগকে নিধন আইয়ুব খান 58 সালে করতে পারেনি, নিষিদ্ধ করেছিল। এই আওয়ামী লীগকে 25 মার্চ দিনগত রাতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, 26 মার্চ জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আর সেই আওয়ামী লীগ বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, পালাবার পথ পাওয়া যাবে না। দেখেন না,
চট্টগ্রামের পরিস্থিতি, দেখেন না ঢাকার পরিস্থিতি, দেখেন না বিভিন্ন জেলার পরিস্থিতি। এই কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগেই খবর পেলাম যে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আইজি সাহেবের পক্ষ থেকে সারা বাংলাদেশের এসপিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামীকাল থেকে যে কোনো ধরনের বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভ হতে পারে 3 দিন ব্যাপী গ্রেপ্তার অভিযান করতে হবে। সেই গ্রেপ্তার অভিযান তারা পরিচালনা শুরু করেছে। কি চান পরিষ্কার করুন, কি চান আপনারা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একসাথে ইউনিয়ন জামাত যৌথভাবে বিকিয়ে দিয়েছেন। দাসত্বের শৃঙ্খলে এই বাঙালির হাজার বছরের যে পরাধীন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুজিব স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা আজ আমার কোথায়? আমার স্বাধীনতা 14 জুন 2026 দিনভর বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়ে থাকলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করানো হয়েছে বলে সংসদে বিবৃতিও পাঠ করে শোনালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে 12 জুন তারিখে ইমেইলের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে এই তথ্য জানিয়েছে। বোঝাই যাচ্ছে সংসদে পাঠ করে শোনাবেন বলে সালাউদ্দিন আহমদ এই তথ্য 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলেন, ফুলে ফেপে তথ্য যাতে আরো বাড়ে। কিন্তু নিন্দুকেরা বলছে ভিন্ন কথা। মানুষ বলছে খুলনায় 14 জুন ভোরে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীর গুলিতে মুসল্লি নিহত হওয়ার খবর দেশের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দিতেই বেনজিরকে ছাড়া হয়েছে। যদিও বেনজির সাহেবকে ইন্টারপোল নয়, ভিসা জটিলতার কারণে আমিরাতের কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছিল বলেও জানা যাচ্ছে। প্রথমেই আমাদের যে প্রশ্নটি তোলা উচিত তা হলো, একজন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেফতার করা হয়েছে, তখন তার সেই দাবির পক্ষে প্রমাণ হাতে থাকা দরকার ছিল। আমিরাত সরকারের দেওয়া চিঠি হিসাবে যেটি তিনি এবং তাদের পক্ষের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে, সংসদে নয়, তার কোথাও ইন্টারপোল শব্দটির জিকির নেই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকিরা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে গ্রেফতারের কথাটি কোথায় পেলেন? কেনই বা বলছেন? কারণ আন্তর্জাতিক আইন এবং ইন্টারপোলের কার্যপ্রণালী সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে বোঝা যাওয়ার কথা যে ইন্টারপোল নিজে কাউকে গ্রেফতার করে না। ইন্টারপোল কোনো আন্তর্জাতিক পুলিশ বাহিনী নয়, তারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম মাত্র। কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ দেশের আইনের অধীনেই তা করতে হয়। অথচ বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো এই তারেক রহমান সরকারের ইশারায় একযোগে প্রচার শুরু করেছে যে আন্তর্জাতিক পুলিশ বাহিনী মাঠে নেমে বেনজির আহমদকে ধরে এনেছে। মানে অজ্ঞতার একটা সীমা থাকা দরকার। আপনি কি সুপরিকল্পিত তথ্য বিকৃতিও বলতে পারেন? যাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বলে দেশের সংসদে ঘোষণা দেওয়া হয়েছে বা হচ্ছে, সেই বেনজির আহমেদের নাম ইন্টারপোলের প্রকাশ্য রেড নোটিশ তালিকাতেই পাওয়া যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের 59 জন নাগরিকের নাম রেড নোটিশ ডেটাবেজে রয়েছে। সেখানে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর নাম রয়েছে, বিভিন্ন দণ্ডপ্রাপ্ত অপরাধীর নাম রয়েছে, কিন্তু বেনজির আহমেদের নাম নেই। তাহলে প্রশ্ন হলো, রেড নোটিশই নেই, তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের গল্পটি এলো কোথা থেকে? বাস্তবতা হলো, অবৈধ ইউনূস সরকার কর্তৃক বেনজির আহমদের পাসপোর্ট বাতিল এবং ভিসা জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বেনজির আহমদ আসলে পরিবার সহ পার্সন নন গ্রাটা। আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের সাথে তার আইনি উপস্থিতি সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনার জন্য তাকে সশরীরে সেখানে যেতে বলা হয়েছিল বলে কেউ কেউ বলছেন। এটি ছিল একটি প্রশাসনিক প্রক্রিয়া, কোনো আন্তর্জাতিক অপরাধী ধরার অভিযান নয়। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায় অভিবাসন সংক্রান্ত এমন সাধারণ প্রক্রিয়া হরহামেশাই ঘটে থাকে, কিন্তু সেটাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক মহাবিজয় হিসেবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের তথ্য বিকৃতি গণতান্ত্রিক দেশে সংসদ অবমাননার শামিল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।